বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি চীনের। এক চুক্তি ও 8 সমঝোতা সই। তিস্তা নিয়ে বেইজিং এর সহায়তা চান প্রধান উপদেষ্টা। You are invited to be part of that movement. It's not only business, it's a transformation. কমলাপুরে ট্রেনের টিকিট ফটোশপ করে বারবার বিক্রির অভিযোগ। ছাদে চড়ে বাড়ির পথে অনেকে, মহাসড়কের পাশাপাশি নৌপথেও যাত্রীর চাপ। ছুটির দিনে জমজমাট ঈদ শপিং। শেষ সময়ে জুতা ও প্রসাধনীর বিক্রি বেড়েছে, ব্র্যান্ড শপে অফারের ছড়াছড়ি। ঈদের আগে বেড়েছে সব ধরনের মাংসের দাম, তরল দুধের দাম চড়া, বেশি দামে বিক্রি হচ্ছে সবজিও। সিজনাল যে জিনিসটা সেটা আপাতত সরবরাহ একেবারেই কম। ঈদ সামনে এই জন্য একটু কাইসা এই জন্য দামটা বেশি উঠতে দেয়। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে নিহত 6। হতাহতের সংখ্যা ছাড়াতে পারে কয়েকশো। ধসে পড়ছে সেতু ও ভবন। স্বাগত সান্ধ্যবাজারে। আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। শাফিন, বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক সহ ব্যবসায়িক সংলাপের পর এমন তথ্য জানিয়েছে প্রেস উইং। এর আগে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা সই হয়েছে। পাশাপাশি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিস্তা মহাপরিকল্পনা যেমন কথা হয়েছে, তেমনি 50 বছরে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সহায়তার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে বেইজিং থেকে সহকর্মী বেলায়েত হোসাইনের প্রতিবেদন। ঢাকা বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হলো প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। বিশ্বের অন্যতম অর্থনীতির প্রভাবশালী এই দেশ বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে বিশাল অঙ্কের অর্থ সহায়তার। উঠে এসেছে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী এক মাস্টার প্ল্যানের আলোচনা। চুক্তি ও সমঝোতার স্মারকে স্থান পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি, গণমাধ্যম, স্বাস্থ্য, ক্রীড়া সহ নানা ইস্যু। বিনিয়োগের আশ্বাস এসেছে সরকারি বেসরকারি সহ নানা প্রতিষ্ঠান থেকে। প্রধান উপদেষ্টার এক বহুমাত্রিক সফর। চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরও নানাভাবে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিকেলের দিকে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠকে চীনের কাছ থেকে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। সহায়তা চেয়েছেন তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা এসেছে, উনি চীনের কাছে 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন, যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরো অনেক বেশি উন্নত করা যায়। প্রধান উপদেষ্টার চীন সফরের প্রাপ্তি নিয়ে বেইজিংয়ের প্রেসিডেন্সিয়ালে একান্ত আলাপচারিতায় উপপ্রেস সচিব জানান, চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন মার্কিন অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে একটি বড় মাইলফলক। চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে, এবং তিনি সেই মিটিংয়েই বলেছেন যে তিনি চীনা ব্যবসায়ী বা বিনিয়োগকারীদেরকে তার বার্তাটা পৌঁছে দেবেন, যাতে তারা বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করে। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়, সংবাদ বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। ঢাকার যে চারপাশকে ঘিরে যে কয়েকটা নদী রয়েছে, সেই নদীগুলোর পানি নষ্ট হয়ে গিয়েছে, সেই দূষিত হয়ে গিয়েছে। উনি এই পানিগুলোকে কিভাবে আরো বিশুদ্ধ করা যায়, নদীগুলোকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, এগুলো নিয়ে আলোচনা করেছেন। অনেক টেকনিক্যাল দিক এই আলোচনাটা এসেছে। এছাড়াও ঢাকা বেইজিং বিনিয়োগ আলোচনা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরে আধুনিকীকরণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান নিয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আসে দ্বিপক্ষীয় বৈঠক থেকে।
বাংলা বন্দরের সম্প্রসারণ আছে, আপনার সাংস্কৃতিক বিনিময় আছে, খেলাধুলার বিনিময় আছে, ইভেন গণমাধ্যম বা সাংস্কৃতিক ঐতিহ্যের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়েও কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেলায়েত হোসাইন, এখন বেইজিং, চীন। এদিকে সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এদিকে দ্য প্রেসিডেন্সিয়াল হাউসে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপেও অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বেলায়েত হোসাইনের আরও একটি প্রতিবেদন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিং এর দ্য গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। দুই রাষ্ট্রনেতার আন্তরিক আলোচনায় স্মরণ করা হয় উভয় দেশের দীর্ঘদিনের সম্পর্ক। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন একটি নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছে। আলোচনার শুরুতেই প্রধান উপদেষ্টা শি জিনপিংকে বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। উভয় দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই সংকট সমাধানের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অতীতে চীন থেকে উচ্চ সুদ হারে যেসব ঋণ নেওয়া হয়েছে তা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর। পরে প্রধান উপদেষ্টা বেইজিং এর দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের অবহিত করেন তিনি। সংলাপে তিনি বলেন, নেপাল, ভুটান ও সেভেন সিস্টার সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. একই স্থানে পরপর আরও 3টি গোল টেবিল আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। টেকসই অবকাঠামো, জ্বালানি, বিনিয়োগ, উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা নিয়েও আলোচনা হয় বৈঠকগুলোতে। এসব বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যবসায়িক প্রতিনিধি এবং বাংলাদেশি ও চীনা তরুণ প্রজন্মের সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ এবং চীনের যৌথ বিবৃতিতে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারকের কথা উল্লেখ করা হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি। দুই রাষ্ট্রনেতার আলোচনায় তিস্তা জট খুলে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটি কতটা আলোর মুখ দেখবে তার জন্য হয়তো সময়ের অপেক্ষা করতে হবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন একটি ঐতিহাসিক সফরে তিস্তা ইস্যু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চীনের বেইজিং থেকে বেলায়েত হোসাইন, এখন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। বেলায়েত, আজ আর কোনো কর্মসূচিতে কি যোগ দেবেন প্রধান উপদেষ্টা জানাবেন? একই সঙ্গে এই যে চীন $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি দিল, এটি তো আজকের দিনের আলোচনার বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অর্জন। এটি ছাড়াও আর কোন বিষয়গুলোকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? মুক্তি, আমরা এখন রয়েছি বেইজিং প্রেসিডেন্সিয়ালে। এখান থেকে কিছুক্ষণ আগে নৈশভোজ করে বেরিয়ে গেছেন প্রধান উপদেষ্টা। এখানে একটি নৈশভোজে তিনি অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশের কমিউনিটি, বাংলাদেশের দূতাবাস সহ চীনের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সম্মানে এই নৈশভোজে অংশ নিয়েছেন। এখানকার এখন স্থানীয় সময় রাত 9:15 বাজে। আজকের দিনের মতো প্রধান উপদেষ্টার সকল কর্মসূচি একেবারেই শেষ। আজকের দিনের উপসংহার হলো, প্রধান উপদেষ্টা চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন $2.1 মার্কিন, $1 বিলিয়ন
মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ, অর্থ সহায়তা সহ নানা খাতে এই অর্থটি চীন প্রদান করবে বাংলাদেশকে। এর বাইরে বাংলাদেশের যে তিস্তা নদী নিয়ে যে আলোচনা চলছিল, সেই তিস্তার প্রসঙ্গে উঠেই পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের একটি মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা চীনের কাছ থেকে। যেই মাস্টার প্ল্যানটি অনেকটা ধারণা করা হচ্ছে যে চীনের যে প্রস্তাবিত পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, সেটির অনেকটা বলা যায় যে কাছাকাছি। তো সব মিলিয়ে এই আলোচনার পর বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক, সাংস্কৃতিক, খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটি ইস্যুতে, এমন কোনো ইস্যু নেই যে এই ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হয়নি। আমরা দেখেছি সকালে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে একের পর এক বৈঠকে তিনি অংশ নিয়েছেন। এখানকার চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, নানা ধরনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন। সব বৈঠকের পর আজকে তিনি একটি নৈশভোজে অংশ নিয়ে আজকে দিনের মতো তিনি তার কর্মসূচি শেষ করেছেন। আগামীকাল তিনি পিকিং বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে পিকিং বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণ দিবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। আর সেই ডিগ্রি প্রদানের মাধ্যমেই প্রধান উপদেষ্টার চীন সফরের সমাপ্তি ঘটবে। তবে এই সফর থেকে প্রধান উপদেষ্টা যেই অর্থ সহায়তার প্রতিশ্রুতি সহ নানা ইস্যু নিয়ে যাচ্ছেন, এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে বেশি, চীন থেকে বেশি অর্থ সহায়তা নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষের একটি আগ্রহ ছিল যে আসলে নানা ইস্যু নিয়ে তিনি কি বলেন, বিশেষ করে তিস্তা ইস্যু নিয়ে। আমরা সকাল থেকে দেখেছি তিস্তা নিয়ে কোনো আলোচনাই হয়নি, তবে শেষ মুহূর্তে এসে তিস্তার বিষয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং খুব ইতিবাচক আলোচনাই হয়েছে। তো এই ছিল আমার কাছে চীনের প্রধান উপদেষ্টা সফরের সবশেষ খবর। সহকর্মী বেলায়েত হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চীন থেকে। দেখছেন শান্ত বাজার। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে মিয়ানমারে মসজিদ ধসে প্রাণ গেছে 9 জনের। যদিও দেশটিতে হতাহতের সংখ্যা কয়েকশো হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। অন্যদিকে ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসে মারা গেছেন 3 জন। এখনও ভবনের নিচে আটকা পড়ে আছেন অন্তত 81 জন নির্মাণ শ্রমিক। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকক ও মিয়ানমারের 6টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। চোখের নিমিষে ধুলায় মিশে গেল নির্মাণাধীন 30 তলা ভবন। আবার কোথাও অভিজাত হোটেলের ছাদে অবস্থিত সুইমিং পুলের পানি ছিটকে পড়ল রাস্তায়। শুক্রবার 12টা 20 মিনিটে মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সবচেয়ে বড় প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। রয়টার্স জানায় স্থানীয় সময় দুপুরে থাইল্যান্ডের চাচুচাক ডিস্ট্রিক্টের ওই বহুতল ভবনটি ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যম বলছে এ সময় সেখানে কাজ করছিলেন প্রায় 400 শ্রমিক। ভবন ধসের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধারকর্মীরা। পুরো অঞ্চলটিকে ইমার্জেন্সি জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের জেরে ব্যাংককে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ব্যাংককের স্কাই ট্রেন পরিষেবাও। চাকচুক ছাড়াও ব্যাংককের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন স্থানীয়রা। ধাক্কাধাক্কি করে নেমে আসেন রাস্তায়, দিকবিদিক শূন্য অবস্থায় ছোটাছুটি করেছেন কেউ কেউ। เขาเรียกอะไรนะเคยบ้านหมุนมาก่อนอะไรอย่างเงี้ยนึกว่าตัวเองเป็นหรือเปล่าว่าก็เลยขยับรถสักพักมันโยกเลยค่ะพี่ ব্যাংকক মূলত থাইল্যান্ডের বাণিজ্যিক এলাকা হওয়ায় সবচেয়ে বেশি আতঙ্কে পড়েন বহুতল ভবনের কর্মীরা। বিপদ এড়াতে অফিস ছেড়ে বাইরে বের হয়ে আসেন ব্যাংকক রেড ক্রসের কর্মকর্তারাও। প্রতিটি অফিস ভবনের সামনে ছিল কর্মীদের জটলা। এদিন পরপর 2টি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় 7.7 মাত্রার ভূমিকম্পের 12 মিনিট পর মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানে 6.4 মাত্রার আরও একটি ভূমিকম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইন রাজ্য থেকে 16 কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা এপির তথ্য বলছে প্রলয়ঙ্করী 2টি ভূমিকম্পের আঘাতে মিয়ানমারে ভেঙে পড়েছে 91 বছরের পুরনো আভা সেতু। মধ্যাঞ্চল ও রাজধানী নেইপিদোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে ফাটল। ভবনধস ও ছাদ ভেঙে পড়ার খবরও মিলেছে কোথাও কোথাও। উত্তর মিয়ানমারের মান্দেলায় উদ্ধারকর্মীদের সাথে কথা বলে বিবিসি জানায় দেশটিতে ভূমিকম্পের জেরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, নেপাল, ভারত ও বাংলাদেশে।
ভূমিকম্পের আঘাতে চীন সীমান্তবর্তী তিব্বতে অন্তত 200 মানুষ আহত হয়েছে বলে জানাচ্ছে মার্কিন সংবাদ সংস্থা দ্য সান। আর চীনের সিগার্টসে শহরে আহত অন্তত 1.5 শতাধিক মানুষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির সুযোগে গড়ে উঠছে প্রতারক চক্র, যারা একই টিকিটের তথ্য ফটোশপ করে বিক্রি করছেন একাধিক যাত্রীর মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই চক্রের কবলে পড়ে অনেক যাত্রীকে প্ল্যাটফর্মে এসেও ফিরে যেতে হচ্ছে। এদিকে সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল মাফিক ছেড়ে গেলেও অনেক যাত্রীকেই ট্রেনের ছাদে উঠে বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। বাকিটা জানাবেন দেলোয়ার দোলন। ঈদে বাড়ি যেতে হবে, তাই তো নির্ধারিত ট্রেন ধরতে প্ল্যাটফর্মে যাত্রীদের এমন হুড়োহুড়ি। ট্রেন ছেড়ে যাওয়ার আগে হুইসেল বেজে উঠতেই তৎপরতা বাড়ে রেল সংশ্লিষ্টদের। ছাদে উঠে পড়া যাত্রীদের নামাতে চলে তোড়জোড়, যদিও তা কালক্ষেপণী মাত্র, ছেড়ে যায় ট্রেন। শুক্রবার সকালে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে, ছেড়ে যায় 35 মিনিট দেরিতে। এছাড়াও জামালপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে 26 মিনিট দেরিতে। মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহুয়া কমিউটার প্ল্যাটফর্ম ছাড়ে 16 মিনিট পর। গেল বছরও যেখানে যাত্রীদের ঈদযাত্রায় ঘন্টার পর ঘন্টা শিডিউল বিপর্যয়ের কারণে অপেক্ষমান থাকতে হতো, সেখানে এবছরের ঈদযাত্রার অভিজ্ঞতা পুরোটাই ভিন্ন। নির্ধারিত সময়ের আগে নির্ধারিত ট্রেন এভাবে প্ল্যাটফর্মে অপেক্ষমান থাকছে। বড় ধরনের কোনো বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রী মনে। সকালে আসছি তো এই কারণে ভোগান্তি হয় না। যাত্রী বেশি, অসংখ্য যাত্রী, টিকিট পাওয়াটা একেবারেই অসম্ভব। মানে অনলাইন জগৎ আইসা মানে টিকিট সব শেষ। চাচু জেঠি এদেরকে দেখা হবে। আগে এসে অনেক ভালো হয়েছে, আমার ব্যাগটুক নিয়ে আসছি তো আমি সুন্দর মতো বসে রয়েছি। আর যারা এখন উঠতেছে এখনো ব্যাগ নিয়ে উঠতে পারতেছে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রিকে প্রতারণার ফাঁদ পাচ্ছে একটা চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয়, ফটোশপের মাধ্যমে এডিট করেও এক টিকিট বারবার বিক্রি করছে চক্রটি, যা ধরা পড়ছে প্ল্যাটফর্মে প্রবেশে 3 স্তরের নিরাপত্তায়। যাত্রী বিভিন্ন কম্পিউটার দোকান বা নিজের আইডিতে টিকিট না কেটে কম্পিউটার দোকানের সহযোগিতা নিচ্ছে। তো ওনারা মানে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একই টিকিট খালি নাম ঠিকানা মানে ওদের নাম বসায় দিচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, বড় ধরনের কোনো বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন, আমাদের জিআরপি, আরএনবি, এফিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। ঈদযাত্রার টিকিট বিক্রি শেষ করে 24 মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী 7 এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ। দেলোয়ার দোলন, এখন ঢাকা। রেল ও নৌপথের ঈদযাত্রার খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল, আর সদরঘাটের পরিস্থিতি জানাবেন সহকর্মী আরিফ হোসেন। শুরুতেই যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমিরুল, ট্রেন শিডিউল মানছে কিনা, স্ট্যান্ডিং টিকিট পেতে কোনো ধরনের ভোগান্তি কিংবা ঝুঁকি নিয়ে ভ্রমণ দেখছেন কিনা? শাপিন, আপনাকে আমি যেটি জানাতে চাই সেটি হচ্ছে এবারের যে ঈদ যাত্রা সেটি কিন্তু বেশ স্বস্তির মধ্য দিয়েই নগরবাসী তাদের যে নাড়ি টানে বাড়ি ফেরার যে বিষয় তারা কিন্তু সেটি করতে পারছেন। আরও একটি বিষয় যেটি বলছিলেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় হতে দেখিনি। আমরা শুরুতে এসেই এখানটায় যে কর্তব্যরত স্টেশন মাস্টার রয়েছে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে আজকের দিনে এখন পর্যন্ত প্রায় 30টির বেশি ট্রেন বিমানবন্দর স্টেশন হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে গিয়েছে এবং এখন যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 11 সিন্দুর গৌধলি ট্রেন, যেটি কিশোরগঞ্জগামী একটি ট্রেন। আরও একটি বিষয় যে স্ট্যান্ডিং টিকিটের কথা যেটি বলছিলেন, আপনি জেনে থাকবেন যে এখানটায় যেই ট্রেনগুলো বিভিন্ন স্টেশন হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানটায় কিন্তু প্রায় 25% মতো যাত্রীর
ট্রেন যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ এখানটায় যাত্রার 2 ঘন্টা আগেই কিন্তু তারা সেটি মাধ্যমে তারা কিন্তু টিকিটে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় যদি জানাতে চাই, এখানটায় যে ভ্রমণের যে অবস্থা সেটিকে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তারা যাতায়াত করতে পারে তারই প্রেক্ষিতে কিন্তু 3 স্তরের নিরাপত্তা এখানটা রাখা হয়েছে এবং টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরও একটি বিষয় শাপিন, আপনি জেনে থাকবেন যে আজকে যেহেতু প্রায় 27 রোজা চলে গেল, হয়তোবা 2 থেকে 3 দিন পরেই ঈদ, তারই প্রেক্ষিতে কিন্তু বলা চলে নগরবাসী বেশ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের নাড়ি টানে বাড়ি ফেরার যে বিষয়, তারা যে আয়োজন তারা কিন্তু সেটি করছে। আমরা এখানটায় এসে কথা বলছিলাম বিভিন্ন যাত্রীদের সাথে, তারা যেটি বলছিলেন যে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যভাবে তারা কিন্তু তাদের যে ঈদ যাত্রা সেটি করতে পারছেন। শাপিন, এই ছিল আমার কাছে। এবারে সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর জানবো। আরিফ, নৌপথে যাত্রী চাপ কেমন দেখছেন? যেহেতু দমকা হওয়ার মৌসুম, নিরাপত্তা নিশ্চিতের জন্য নৌ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। শাফিন, নিরাপত্তা নিশ্চিতের যে কথাগুলো বলছেন সে বিষয়ে আমরা দেখেছি উপচে পড়া ভিড়ের যে বিষয়টি, অর্থাৎ অতিরিক্ত যাত্রী হয়ে ভিন্ন ধরনের লঞ্চে ওঠা। কারণ আমরা সদরঘাটের আজকের যে পরিস্থিতি দেখছি, অন্যান্য দিনে সেই ধরনের উপচে পড়া ভিড় কিন্তু ছিল না। আজকে একটি বাড়তি চাপ দেখেছি। শুক্রবার সকাল থেকেই বিকাল পর্যন্ত এই চাপটি ছিল। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে ছুটির দিন হওয়ার কারণে সকালেই অনেকে বাড়ি ফিরছেন এবং বৃদ্ধ যারা রয়েছেন অথবা যারা লঞ্চে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের একটু অতিরিক্ত চাপ আজকের ছিল। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 80টির মতো লঞ্চ বিভিন্ন গন্তব্য ছেড়ে গিয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বাড়তি ভাড়ার যে বিষয়টি তারা সেটি নিচ্ছেন না, সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার চেয়ে কম ভাড়া নিচ্ছেন। এছাড়া আপনাকে যদি দেখাই, আমার এই যে পাশ দিয়ে যেই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটি লঞ্চের ছাদে এমনকি কার্নিশে হাঁটার জায়গায় সব জায়গায় মানুষ আর মানুষ। একটি যারা মালিক রয়েছেন লঞ্চ মালিক তাদের সাথে কথা বলে জানা গেছে অন্যান্য দিনে কিন্তু এমন যাত্রীর চাপ থাকে না। কারণ আপনি নিশ্চয়ই জানেন পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই সদরঘাটের যে যাত্রীর চাপটি সেটি ক্রমশই কমে এসেছে। বিগত 2 ঈদেও আমরা এমন দৃশ্য দেখেছি। তবে সেই 2 ঈদের থেকে এবারের চিত্র কিন্তু একটু আলাদা বলা যায়, কারণ এবারের যাত্রীর যেই চাপটি সেটি অন্যান্য বছরের তুলনায় অন্য 2 বছরের তুলনায় কিছুটা আলাদা। যখন পদ্মা সেতু উদ্বোধন হয়নি তার আগের যেই চাপ ছিল, মানে লোকারণ্য অনেকটা সেভাবেই বলা যায়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম নৌ পরিবহন উপদেষ্টা তিনি এসে ঘুরে দেখেছেন, এম শাখাত হোসেন তিনি যাত্রীদের সাথে কথা বলেছিলেন, লঞ্চে উঠেছেন এবং উপচে পড়া ভিড়ের একটি অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেয় এবং ছাদে যাত্রী নেয় একটি লঞ্চকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছেন। এছাড়া আমরা দেখেছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যেমন পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাকে যেমন গোয়েন্দা সংস্থা তেমনি যৌথ বাহিনীর লোকজনকেও কিন্তু আনাগোনায় এই সদরঘাটে দেখেছি। সব কিছু মিলিয়ে একটি নিরাপদ যাত্রার ব্যাপারে তারা চেষ্টা করছেন। এছাড়া আপনি আবহাওয়ার যে বিষয়টি বললেন যে কিছুক্ষণ আগেই আবহাওয়া পূর্বাভাস দেয় যে অর্থাৎ কোথাও ঘূর্ণিঝড় অথবা কোনো ধরনের ছোট সাইক্লোন তৈরি হয়েছে কিনা অথবা মেঘলা আকাশ হঠাৎ করে দমকা হাওয়া বয়ে যায় কিনা, এমন পূর্বাভাসগুলো দেখেই লঞ্চগুলো ছাড়া হচ্ছে। তারপরেও যদি কোনো ধরনের বিপদের মুখে নৌযান পড়ে সেক্ষেত্রে তারা তাদের টহল টিম রেখেছেন এবং এমার্জেন্সি নাম্বার রেখেছেন এই যে নৌ পরিবহন মন্ত্রণালয়, যাতে করে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে পাশের যারা রয়েছে অর্থাৎ যে টহল টিমগুলো রয়েছে সেই টহল টিমগুলোর সাহায্য যাতে তারা পায় সেই ব্যবস্থা এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা সদরঘাটে ঘুরে একটা জিনিস নিশ্চিত হয়েছি, মোটামুটি বলা যায় নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যেই সাধারণ মানুষ তাদের ঈদ যাত্রা পালনের জন্য পরিবারের কাছে যাচ্ছেন। সবচেয়ে সংকটের যে বিষয়টি যেটি উপদেষ্টাও বলেছেন, অর্থাৎ গুলিস্তান হয়ে সদরঘাট পর্যন্ত আসা এই রোডটার জন্য কাজের জন্য যাতে অতিরিক্ত যাত্রীর চাপ হলেও কোনো ধরনের যানজট তৈরি না হয় সেজন্য কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিআইডব্লিউটির পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে কোনো ধরনের যদি কোনো প্রতিবন্ধকতায় যাত্রীরা পড়েন সেক্ষেত্রে তাদের কর্তৃপক্ষ রয়েছেন এবং তাদের হেল্পলাইন নাম্বার রয়েছেন, সেই নাম্বারে কল দিতে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ, পাশাপাশি ফায়ার সার্ভিসের টিমও কিন্তু এই সদরঘাট জুড়ে কাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। শাফিন, ঈদে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে আরিফ হোসেন। এর আগে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমিরুল ইসলাম। শান্তবাজারে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
ফিরলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। ঈদের আগ মুহূর্তে রাজধানীর শপিং মল থেকে ফুটপাতে ভিড় করছেন নগরবাসী। কেনাকাটার সবশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে সরাসরি যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। ঈদের ঠিক আগ মুহূর্তে ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য কি উপহার নিয়ে এলো জানাবেন। একই সঙ্গে অভিজাত যে মলগুলো রয়েছে সেগুলোতে তুলনামূলক তো অন্যান্য শপিং মলগুলো থেকে দরদাম কিছুটা বেশি হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রেতারা কি বলছেন? মুক্তি যেমনটা বলছিলেন যে আসলে শপিং মলগুলোতে দরদাম খোলা বাজার কিংবা ফুটপাতের তুলনায় কিছুটা বেশি, তবে আমরা এখানে ইফতারের পর থেকেই অবস্থান করছিলাম এবং আমরা আসলে কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি এবং একই সাথে বিক্রেতাদের সাথেও কথা বলেছি। যেহেতু ঈদের আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, এই শেষ মুহূর্তের কেনাকাটায় আসলে বিষয়টা কেমন যাচ্ছে এবং বিক্রেতারা কেমন কি পরিমাণ ক্রেতার সমাগম দেখছেন আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে যেহেতু ঈদের আর 2 থেকে 3 দিন বাকি আছে, এই মুহূর্তে আসলে ক্রেতা সমাগম কিছুটা কমেছে, কারণ হচ্ছে বেশিরভাগ ক্রেতাই আসলে দেশের বাড়ি কিংবা গ্রামের বাড়ি চলে যাচ্ছেন, সে কারণে গতকালকের তুলনায় আজকে কিছুটা ভিড় কম। তবে যে বিষয়টা তারা বলছেন যে দরদাম এবং ক্রেতার সমাগম গত বছরের তুলনায় কিছুটা কম এবছর, এবং একই সাথে ক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনি যে বিষয়টা আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে দরদাম কেমন, সেক্ষেত্রে ক্রেতারা বলছেন এই ক্রেতাদের একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দরদামের বিষয়ে। কেউ বলছেন আসলে খুব বেশি দাম, আবার কেউ বলছেন যে গত বছরের তুলনায় কিছুটা যতটুকু বেড়েছে সেটা আসলে রিজনেবলও বলা যেতে পারে। তবে আমরা তাদের সাথে কালেকশনের ব্যাপারেও কথা বলেছি। কালেকশন শপিং মলগুলোতে যেহেতু লেটেস্ট যে কালেকশনগুলো থাকে সেই কালেকশনগুলোর জন্য আসলে ক্রেতারা আসলে শপিং মলগুলোতে ভিড় করেন। তবে তারা বলছেন আসলে গত বছরের তুলনায় কালেকশনের সংখ্যাটাও এবার কিছুটা কম, এই বলে তারা কিছুটা আসলে হতাশা ব্যক্ত করেছেন। এবং একই সাথে যে বিষয়গুলো আমরা দেখেছি যে নারী এবং শিশুদের যেই পার্টগুলো রয়েছে, যে কাপড় চোপড়গুলো রয়েছে, সেই কাপড় চোপড়গুলো আসলে বেশি বিক্রি হচ্ছে, এবং একই সাথে পুরুষদের পাঞ্জাবি, জুতো, এই ঈদ সামগ্রীগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। ঈদের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। দাম বাড়ার তালিকায় আছে গরু ও খাসির মাংস। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সেমাই, নুডলস, পোলাওয়ের চাল ও মশলার দাম। দাম নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্ট ক্রেতারাও। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। আর কদিন বাদেই ঈদ, এর মধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ফাঁকা হচ্ছে ঢাকা, তবে ক্রেতা কমের বাজারেই বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা দরে, আর একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা দরে। গত সপ্তাহে কেজিতে প্রায় ব্রয়লারের কেজিতে বাড়ছে 20 টাকা, সোনালী কেজিতে বাড়ছে 40 টাকা। সপ্তাহে সপ্তাহে বাজার চেঞ্জ হয়, কিন্তু সপ্তাহে আমাদের ইনকাম তো চেঞ্জ হচ্ছে না। বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্যম আয়ের মানুষ, তাদের জন্য খুবই সমস্যা। ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা দরে, আর গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকা দরে। গরু রাখার কষ্ট, বিভিন্ন জায়গায় বেটার খরচ বেশি, এই কারণে আবার বেটার 10 টাকা বাড়ায় বেচতে হয়, আমাকে 10 টাকা বাড়ায় কিনতে হয়। 650 ইটি করে দেওয়া ছিল, কিন্তু এটা আসলে মার্কেটে ইমপ্লিমেন্ট হয় না, ওদের মতোই ওরা করে। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাওয়ের চালসহ প্রায় সব ধরনের মশলার দাম। এই বছরটায় রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ছোলা, মসুর ডাল, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক অবস্থা আছে, কম। রমজানের যে আইটেমগুলিও প্লাস এখন ঈদের যে আইটেমগুলো সবগুলোই পর্যাপ্ত পরিমাণ ছিল এবং মানুষের
ক্রয় ক্ষমতার ভিতরেই ছিল। গত বছরের তুলনায় আমার মনে হয় না খুব বেশি হয়েছে, বরং এটা আমার কাছে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং স্থিতিশীল। এদিকে লেবু, শসা ও বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। দু একটি বাদে স্থিতিশীল রয়েছে সব ধরনের মাছের দামও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দেখছেন শান্ত বাজার। সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির নামে জনগণের অধিকার হরণ করার চেষ্টা চলছে, তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ হবে যে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র আপনার বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত করা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরেকটি মহল আদালতে মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। শান্ত বাজারে নিচ্ছে আরো একটি বিরতি, একটু পরে ফিরছি, আবারও সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্ত বাজার। নেত্রকোনা ঈদকে সামনে রেখে কসমেটিক্স পণ্যের বিক্রি বেড়েছে। দোকানগুলোতে বিদেশি প্রসাধনের পাশাপাশি বাড়তি চাহিদা দেশীয় পণ্যের। ক্রেতারা জানান গুণগত মান ভালো আর দাম তুলনামূলক কম হওয়ায় দেশীয় কসমেটিক্সে আস্থা রাখছেন তারা। এদিকে বিক্রেতারা বলছেন এবছর ঈদ উপলক্ষে বেচাকেনা কিছুটা কম। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। জেলার বড়বাজারের প্রায় প্রতিটি দোকানে এখন ক্রেতাদের ভিড়। চাহিদা মতো পছন্দের ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন ক্রেতারা, তবে বিদেশি পণ্যের চেয়ে চাহিদা বেড়েছে দেশীয় পণ্যের। রোজার ঈদের অন্যতম বড় অনুষঙ্গ মেহেদি। চাঁদ রাতের আগেই তাই মেহেদি কিনতে ভিড় করছেন নারীরা। পছন্দের মেহেদির তালিকায় মমতাজ হার্বাল সহ রয়েছে দেশীয় সব ব্র্যান্ডের নাম। ব্যবহার করে দেখছি যে দেশীয় পণ্যগুলি ভালো মনে হয়, যদি ভালো হয় আমরা দেশীয় প্রোডাক্ট ইউজ করবো। 5 বছর যাবত এখানে আছি, ওইখান থেকে নিয়ে সবকিছু এখন মোটামুটি ভালোই চলে। আগের তুলনায় বাজারে বেড়েছে দেশীয় পণ্যের সরবরাহ। এর মধ্যে ফেস ওয়াশ, মেহেদি, সাবান ও শ্যাম্পুর চাহিদা সবচেয়ে বেশি। আর উদ্যোক্তারা বলছেন দেশীয় পণ্যের গুণগত মান ধরে রাখতে পারলে এর বাজার আরও বাড়বে। আশা করতেছি বেচাকেনা আরো ভালো হবে। তবে মমতাজের যে আইটেমটা ওটা আগেও রানিং ছিল, এখন আরো বেশি বেড়ে গেছে। আমাদের দেশি মালই এখন মোটামুটি আগের চেয়ে অনেক আপডেট হয়েছে এবং ভালো কোয়ালিটি করছে। প্রোডাক্টগুলো যদি ওরা ভালো করে প্রতিষ্ঠানগুলো, তাহলে আমাদেরকে বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, আনতে হবে না। আমরা দেশীয় পণ্য দিয়েই কাজ করতে পারবো এবং আমরা স্যাটিসফাই থাকবো। আমি নিজে স্যাটিসফাই থাকবো, আমার ক্লায়েন্ট স্যাটিসফাই থাকবে। এবারের ঈদে জেলার ছোট বড় মোট 5 শতাধিক কসমেটিক্সের দোকানে প্রায় 60 কোটি টাকার বেচে কেনার আশা ব্যবসায়ীদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। প্রায় শেষের পথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তহবিল, তাই দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ, এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে।
আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 28 জনে। গৃহহীন 38,000 মানুষ। আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 1 লাখ একর এলাকা। বাসাবাড়ি সহ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে 2,500-এর বেশি স্থাপনা। পুড়েছে অসংখ্য যানবাহন। আগুন ছড়াতে থাকায় অনেক জায়গায় সড়ক পরিবহন ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে গত শুক্রবার শুরু হয় এই দাবানল। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি এলাকায়। আগুন নেভাতে 9,000 কর্মী, শতাধিক হেলিকপ্টার ও অন্যান্য যন্ত্রপাতি পাঠিয়েছে সরকার। যদিও দমকা হাওয়ায় ব্যাহত হচ্ছে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা। দেখছেন সন্ধ্যাবাজার। যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের সাথে ইফতার ও নৈশভোজে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মুসলিম নেতারা ছাড়াও ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। মুসলিম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে রেকর্ড সংখ্যক মুসলিম ভোটারদের সমর্থন পেয়েছেন তিনি। জানান, বিনিময়ে মার্কিন মুসলিমদের পাশে থাকবেন তিনি। ইফতার আয়োজনে অতিথিদের মধ্যে অমুসলিম রাজনীতিবিদরাও ছিলেন। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন সন্ধ্যাবাজার। এবারে খেলার খবর। ঢাকার এভারকেয়ার হাসপাতালে 3 দিন পর্যবেক্ষণে থাকার পর অবশেষে বাসায় ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ সহ তাকে ছাড়া হয়েছে। এছাড়া তামিমের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসকরা। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। শ্বাসরুদ্ধকর 5 দিন, অবশেষে স্বস্তি, আপাতত মুক্তি। হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল খান। গেল 24 মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। হালকা বুকে ব্যথা থেকে তীব্রতা, সেখান থেকে হার্ট অ্যাটাক। সাভারের অখ্যাত কেপিজে হাসপাতালে তড়িৎ ব্যবস্থাপনায় এনজিওগ্রাম, হার্টের ব্লক সরাতে রিং প্রতিস্থাপন সহ সবই হয়েছে স্বল্প সময়ের ব্যবধানে। মৃত্যুর দুয়ারে কড়া নেড়ে সৃষ্টিকর্তার অদৃশ্য ইশারায় সঙ্গী, ফিজিও, রেফারি ও কেপিজের চিকিৎসকদের তাৎক্ষণিক পদক্ষেপে শঙ্কামুক্ত হন তামিম। একদিন পরই ফেরেন রাজধানীর এভারকেয়ারে। 3 দিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে অবশেষে হাসপাতালের গণ্ডি থেকে মুক্তি পেয়েছেন তিনি। বাসায় ফিরলেও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তামিম ইকবালকে। পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে উনি কেপিজেড হসপিটালে ভর্তি ছিলেন, পরবর্তী এভারকেয়ার হাসপাতালে আসেন। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। একদিন আগেই তামিমের স্বাস্থ্যের আপডেট জানাতে গিয়ে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করেন এভারকেয়ারের চিকিৎসকরা। সেজন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তারা। হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। পরবর্তী চিকিৎসার জন্য তামিমকে বিদেশ নেওয়া হবে কিনা সেটি এখনো জানা যায়নি। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। শেষ করব সন্ধ্যাবাজার। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি চীনের। 1 চুক্তি ও 8 সমঝোতা সই। তিস্তা নিয়ে বেইজিং এর সহায়তা চান প্রধান উপদেষ্টা। কমলাপুরে ট্রেনের টিকিট ফটোশপ করে বারবার বিক্রির অভিযোগ। ছাদে চড়ে বাড়ির পথে অনেকে, মহাসড়কের পাশাপাশি নৌপথেও যাত্রীর চাপ।
ছুটির দিনে জমজমাট ঈদ শপিং, শেষ সময়ে জুতা ও প্রসাধনীর বিক্রি বেড়েছে, ব্র্যান্ড শপে অফারের ছড়াছড়ি। ঈদের আগে বেড়েছে সব ধরনের মাংসের দাম, তরল দুধের দাম চড়া, বেশি দামে বিক্রি হচ্ছে সবজিও। সিজনাল যে জিনিসটা সেটা আপাতত সরবরাহ একেবারেই কম। ঈদ সামনে এই জন্য একটু এই জন্য দামটা বেশি উঠতে দেয়। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে নিহত 6, হতাহতের সংখ্যা ছাড়াতে পারে কয়েকশো, ধসে পড়েছে সেতু ও ভবন। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।